আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একটি পিচাস পরিবারের ঘটনা এবং ঘটনাটি আমাকে পাঠিয়েছেন চারু। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম চারু এবং সে আমাকে যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন আমি আপনাদের সামনে সেভাবেই উপস্থাপনা করছি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। বড় আপা বিছানার উপর থেকে শাড়িটা ছুঁড়ে ফেলে আম্মাকে বললেন তার জন্য ঠিক করা ছেলে তার সাথে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে। আম্মা নির্বিকারভাবে শাড়িটা তুলে নিয়ে পাশের রুমে চলে গেলেন। বড় আপা হাতের উল্টা পিঠ দিয়ে চোখের পানি মুছে আমাকে বললেন, তুই বল চারু, এই ছেলেকে কি বিয়ে করা যায়? বাবা মা তো আমার কথা শুনছেই না, তুই একটু বুঝিয়ে বল না। বড় আপার কথা শুনে আম্মার মতো আমিও চুপ করে রইলাম। একবার ইচ্ছা হলো বড় আপাকে বলি যে, আপা তুই দুনিয়ার সবাইকে মিথ্যা বললেও আমার চোখ ফাঁকি দিতে পারবি না, কিন্তু তাও বড় আপার মুখ চেয়ে চুপ করে রইলাম। আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বড় আপা নিরু, আমি, ছোট বোন নিশু, আব্বা আম্মাকে নিয়ে আমাদের পরিবার। আমাদের পরিবারে আমার দাদুও আছেন। আমার বড় আপা নিরু অনার্স 3য় বর্ষে পড়ছে। গায়ের রংটা একটু চাপা হলেও মুখ অবয়ব দারুণ। বিশেষ করে বড় আপার চোখ দুটো ভীষণ সুন্দর, সেই সাথে কালো লম্বা সিল্কি চুল। সম্ভবত কলেজে ওঠার সময় থেকে বড় আপা নিশাদ নামের এক ছেলেকে ভালোবাসে। বড় আপার এ প্রেমের কথা বাসার কারো অজানা নয়, কিন্তু সবাই এমন ভাব করে থাকে যেন কিছুই জানে না। নিশাদ ভাইয়াকে আব্বা আম্মা পছন্দ করে না, বিশেষ করে আম্মার পছন্দ না। আমাদের পাশের ফ্ল্যাটের ছাদের চিলেকুটার মতন একটা রুমে সে ভাড়া থাকে। নিশাদ ভাইয়া স্কলারশিপ পাওয়া মেধাবী স্টুডেন্ট ছিল। হুট করে তার কী যে হলো সেটা কেউ জানে না এবং আমিও জানি না। দুম করে পড়ালেখা বন্ধ করে দিল। হঠাৎ করে কেন পড়ালেখা বন্ধ করলো এ বিষয়টিও আমারও জানা। দু একটা টিউশনি করে নিজের খরচ চালিয়ে নেয় সে, আর সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। তার পরিবার সম্পর্কে কিছু জানি না আমি। এরকম ছন্ন ছাড়া কাউকে পছন্দ কি আমি করতাম? আমি কখনোই করতাম না। কিন্তু বড় আপা কেন এই ছেলেকে পছন্দ করলো তা বুঝে উঠতে পারি না। ছাদের এক কোণে দাঁড়িয়ে আমি যখন কাপড় মেলে দিচ্ছিলাম তখনই বড় আপা এলেন। আঁচলের তলায় লুকানো একটা বাটি, নিশ্চয়ই সেই বাটিতে নিশাদ ভাইয়ার জন্য তরকারি। এটা বড় আপার স্বভাব। বাসায় ভালো মন্দ কিছু রান্না হলে বড় আপা আঁচলের তলায় লুকিয়ে এনে ছাদের খুনায় এসে নিশাদ ভাইয়াকে দিয়ে যায়। আমাদের ছাদ আর নিশাদ ভাইয়াদের বাসার ছাদ একদম কাছাকাছি। চাইলে এক ছাদ দিয়ে অন্য ছাদেও যাওয়া যায়। নিশাদ ভাইয়া ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছেন। আমার চোখে চোখ পড়তেই বড় আপা লজ্জায় চোখ নামিয়ে নিলেন। তরকারির বাটিটা নিশাদ ভাইয়াকে দিয়ে কি মনে করে আমার কাছে এসে বললেন, চারু নিচে যাবি না? তখন আমি বললাম, হ্যাঁ আপা তুই যা, আমি আসছি। বড় আপা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে নিচে চলে গেলেন। আজ আপার গায়ে হলুদ। হলুদ শাড়িতে আপাকে ভীষণ সুন্দর লাগছে। বিষণ্ণ মুখে আপা সাদামাটা একটা হলুদের স্টেজে বসে আছেন। চারপাশে আত্মীয় স্বজনের ভিড়। আপা বারবার বীরের দিকে তাকিয়ে কাউকে খুঁজে চলছেন। আমি জানি আপা নিশাদ ভাইয়াকে খুঁজছেন। প্রথমে বড় চাচি আপাকে হলুদ লাগালেন, তারপর একে একে সবাই হলুদ লাগালেন। হলুদের অনুষ্ঠান একরকম শেষ হয়ে গেল। আর দুদিন পরেই আপার বিয়ে। বড় আপা রুম থেকে বের হয় না। আমি চোখে মোটা ফ্রেমের চশমা দিয়ে কুলের উপর একটা বই নিয়ে আর চোখে আপার ছটফটানি দেখি। আমার বারবার মনে হতে থাকে আপা নিশাদ ভাইয়ার সাথে পালিয়ে যাবে, কিন্তু আব্বার মান সম্মানের দিকে তাকিয়ে আপা কি পারবে পালিয়ে যেতে? মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। আপা ব্যালকনির দরজার কাছে বসে আছে। আমি আস্তে আস্তে আপার কাছে গিয়ে মাথায় হাত রেখে বলি, আপা তুই নিশাদ ভাইয়ের সাথে পালিয়ে যা। হঠাৎ কি হলো জানি না, আপা ঠাস করে আমার গালে একটা চড় মারলেন। 18 বছরের জীবনে আপা কখনো আমার গায়ে হাত তুলেননি। গলার স্বর গম্ভীর করে বললেন,
ঘুমাতে যা চারু। দুদিন পর আপার বিয়ে হয়ে গেল। অবাক করা বিষয় হলো, দুদিনে আমি একবারও নিশাত ভাইয়াকে দেখিনি। আপার সাথে আমিও এসেছি আপার শ্বশুর বাড়িতে। দুলাভাই বেশ সুন্দর আর নির্ঝঞ্ঝাট মানুষ, কিন্তু কেমন যেন একটু চাপা স্বভাবের। সহজে কারো সাথে তেমন কোনো কথা বলেন না। শুধু দুলাভাই না, তাদের পরিবারের সবাই একটু বেশি চুপচাপ। কেউ কোনো দরকার ছাড়া কারো সাথে কথা বলে না, কারো মুখে সহজে হাসিও থাকে না। কেমন একটা কাঠিন্য লেগে থাকে সব সময়। আর সবচেয়ে অবাক করার মতো কথা হলো, বিয়ে বাড়ি হলেও বাইরের কোনো আত্মীয় স্বজন তাদের বাড়িতে নেই। তাদের বাড়িটাও কীরকম যেন নিস্তব্ধ। এত বড় বাড়িতে শুধু দুলাভাই, তার মা, বাবা আর এক ছোট ভাই আর একজন কাজের লোক থাকে। গ্রামের এত ভিতরে যে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছে। আর তাদের বাড়িটা এত বিশাল যে মনে হয় কোনো রাজবাড়ি। কথায় কথায় আমি আপার শাশুড়ির কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনাদের বাড়িতে কেন কোনো অতিথি নেই? আসলে আমাদের খুব একটা আত্মীয় স্বজন নেই। যারা আছেন তারা অনেক দূরে থাকে, তাই এখানে আসতে পারেনি। আপার শাশুড়ি ঠান্ডা গলায় উত্তরটা দিলেন। সবাই খাওয়ার পরে আমার রুমটা দেখিয়ে দেয়া হলো। তখন অনেক রাত হয়ে গেছে। আমি দোতলায় উঠে প্রথমে চমকে গেলাম। সবগুলো ঘরের দরজা একই রকম। আমাকে বলেছিল দোতলায় উঠে 4 নম্বর রুমটা আমার। নিজের মাথায় একটা চাটি মেরে বললাম, ধুর চারু, বাম দিক থেকে নাকি ডান দিক থেকে তাই তো তুই জিজ্ঞেস করিসনি। পাশ থেকে কেউ একজন বলল, এই যে মিস চারুলতা, তোমার রুম ওই পাশেরটা, এটা আমার রুম। আমি চমকে ঘুরে তাকিয়ে দেখলাম দুলাভাইয়ের ছোট ভাই দিহান হাসি মুখে তাকিয়ে আছে। গোপনে একটা নিঃশ্বাস ফেললাম, যাক, এ বাড়ির একজন মানুষ অন্তত হাসতে জানে। আমাকে পাশ কাটিয়ে দিহান তার রুমে ঢুকে গেল। বিছানায় শুয়ে শুয়ে আমি ভাবছি আপার কথা, আমাদের পরিবারের কথা। হুট করে আব্বা একরকম একটা পরিবারে আপার বিয়ে দিয়ে দিল। ভালো করে খোঁজখবরও নিলেন না। তারপর আপাকে একদিন দুলাভাইয়ের সাথে দেখা করতে পাঠালেন। আর তারপরের সপ্তাহেই বিয়ে। যদিও দুলাভাইদের অবস্থা আমাদের থেকে ভালো। এত বড় বাড়ি ভর্তি সব দামি দামি আসবাবপত্র। অভাব শুধু মানুষের। একসময় নাকি এরা জমিদার ছিলেন। বিছানা ছাড়া নতুন কোথাও ঘুম আসে না আমার। এপাশ ওপাশ করতে করতে এসবই ভাবছিলাম। তারপর কখন যেন গভীর ঘুমে তলিয়ে গেলাম। প্রায় শেষ রাতে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ একজন আমার পা ধরে টানছে। দরমর করে উঠে বসলাম আমি। এদিকে ইলেকট্রিসিটি নেই। মোমবাতি আর দিয়াশলাই আমার মাথার কাছেই ছিল। বড় একটা মোমবাতি জ্বালালাম। দরজা ভেতর থেকেই বন্ধ আছে। পুরো রুমে কেউ কোথাও নেই। নিজের বোকামির জন্য নিজের বিরক্ত লাগলো। ঘুম আসছিল না আর। ঘরের জানালাটা খুলে দিলাম। বাইরের চাঁদের আলোয় বাড়ির পেছনটা দেখা যাচ্ছে। পেছনে দিঘিতে শান বাঁধানো বড় ঘাট। দিঘির পানিতে চাঁদের আলো এত চমৎকারভাবে প্রতিফলিত হচ্ছে যে সবকিছু স্বর্গীয় লাগছে। এদিক ওদিক দেখতে দেখতে আমার চোখ গেল দিঘির পাশের কৃষ্ণচূড়া গাছের দিকে। তারপর যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করাতে পারলাম না। হঠাৎ কে যেন পেছন থেকে আমার কাঁধে হাত রাখল। একটা বরফ শীতল ঠান্ডা হাত আস্তে আস্তে আমার গলার দিকে এগোতে লাগলো। আমি নড়ার শক্তিও হারিয়ে ফেললাম। নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শুনতে পাচ্ছি। এই জ্যোৎস্না, এই স্বর্গীয় অনুভূতি এক মুহূর্তে আমার কাছে নরক যন্ত্রণার মতো মনে হলো মৃত্যুদূত আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আমার শির দ্বারা বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে গেল। নিজের মনে সাহস সঞ্চয় করে এক ঝটকায় পেছনে ফিরে তাকালাম। না, কেউই নেই রুমে, কিন্তু মনে হচ্ছে অশরীরী কেউ আমার ঘরে আছে। আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঘাড়ের কাছটা এখনো শিরশির করছে। আমার সাথে কি যে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। ভয়ঙ্কর কোনো মুহূর্তে সবার আগে যা করতে হয় তা হলো সাহস হারাতে হয় না। আমি নিজের মনকে শক্ত করে নিচ্ছি। ঠিক করলাম নিচে গিয়ে দিঘিটার কাছ থেকে ঘুরে আসব।
মোমটা হাতে শক্ত করে ধীর পায়ে হেঁটে হেঁটে রুম থেকে বের হলাম। দিয়াশলাইয়ের বক্সটাও নিয়ে নিলাম যাতে মোম নিভে গেলে জ্বালাতে পারি। দরজার বাইরে বের হয়ে দেখি দিহানের রুমের দরজা খোলা। একবার ইচ্ছে হলো ভিতরে গিয়ে উকি দিয়ে দেখি সে কি করছে, কিন্তু ওর ঘরে না গিয়ে আমি সোজা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। সদর দরজা পর্যন্ত ঠিকঠাক এলাম। এটা ভেবে অবাক হলাম যে সদর দরজাটা আটকানো না, শুধুমাত্র চেপে রাখা হয়েছে। সদর দরজা ঠেলে বের হতেই মোমের আলোর জন্য তৈরি হওয়া আমার ছায়ার দিকে চোখ গেল। মনে হলো একটা ছায়া যেন আমার পেছন থেকে সরে গেল। দিঘির পাশে যে কৃষ্ণচূড়া গাছটা, ওখানে আমি দুলাবাইয়ের মতো কাউকে একটা দেখেছিলাম। ওই দিকেই হাঁটতে লাগলাম আমি। চারপাশে ঝিঝি পোকা ডাকছে, দিঘির জল চাঁদের আলোতে টলমল করছে, চারদিক থেকে বকুলের ঘ্রাণ আসছে। এই প্রথম আমি খেয়াল করলাম এখানে একটা বকুল গাছও রয়েছে। চারদিকে গা ছমছমে পরিবেশ, অথচ কি সুন্দর! একেই বোধ হয় বলে ভয়ঙ্কর সুন্দর। মাথার উপর থেকে ডানা ঝাপটানোর শব্দ করে কিছু একটা উড়ে গেল, হয়তো পেঁচা হবে। হঠাৎ একটা দমকা হাওয়া এসে হাতের মোমটা নিভিয়ে দিল। বাতাসের শো শো আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ একজন গুমরে কান্না করছে। মেঘ এসে যেন চাঁদটাও ঢেকে দিল। আমি অন্ধকারে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু হাত ফসকে বাক্সটা নিচে পড়ে গেল। এতক্ষণে অন্ধকারে চোখ সয়ে এসেছে। আসলে অন্ধকারে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে সব কিছু আবছা আবছা দেখা যায়। আমি উবু হয়ে এদিক ওদিক দিয়াশলাইয়ের বক্সটা খুঁজছি। হঠাৎ কেউ একজন কানের কাছে ফিসফিস করে বলে উঠল, কি খুঁজছিস? কি ভয়ঙ্কর ঠান্ডা সেই গলার স্বর। আমি ছিটকে দুহাত দূরে সরে এলাম। কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে আছে, আর বাতাসে তার চুল উঠছে। কয়েক পা পেছনে এগিয়ে আসতেই এক নাম না জানা বিরাট কাছে পিঠ ঠেকল। পেছন থেকে কর্কর শব্দে কিছু একটা চাবানোর শব্দ আসছে। ভয়ে ভয়ে গাছের পেছন দিকে উকি দিলাম। কেউ একজন উবু হয়ে কিছু চাবাচ্ছে। তার সামনে রাখা সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। লাশটার এক চোখ খোলা আর এক চোখ নেই। সাদা কাপড়ের জায়গায় লাল রক্তের ছুপ ছুপ দাগ। উবু হওয়া মানুষটা এবার আমার দিকে ধীরে ধীরে মাথা উঠিয়ে তাকালো। চমকে গেলাম আমি। উনি হচ্ছে আপাদের বাড়ির কাজের লোক বুরহান চাচা। কি ভয়ার্ত শীতল ঠান্ডা চাহনি। চোখ দুটো গাঢ় সবুজ। আমার চোখের সামনে বুরহান চাচা মৃতদেহ থেকে বাকি চোখটা হাত দিয়ে তুলে ফেলল, আর তারপর কচকচ করে চাবাতে লাগলো। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এত কিছু হচ্ছে আমার সামনে, আর আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। তারপর চিৎকার দিয়ে আমি দৌড়ে পালাতে লাগলাম। তক্ষুনি আমার সামনে থেকে একটি মহিলা অবয়ব আবার বলতে লাগলো, এখানে কেন এসেছিস তুই? কেন তুই ঘর থেকে শেষ রাতে বেরিয়েছিস? যদি জানের মায়া থাকে তো চলে যা এখান থেকে। এই কথা বলে বিশ্রীভাবে হাসতে লাগলো। আমি সহ্য করতে পারলাম না, ধপ করে নিচে পড়ে গেলাম। গলা থেকে একটা শব্দ বের হচ্ছে না আমার। এটা হয়তো বকুল তোলা, তাই মাটিতে বকুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার গায়ে মাটিতে লেপ্টে থাকা বকুল আর ধুলো লেগে গেল। স্নিগ্ধ বকুলের গন্ধ নিয়ে এই ভয়ঙ্কর জায়গায় আমি জ্ঞান হারালাম। চোখ মেলে দেখি একটা মুখ আমার মুখের উপর ঝুঁকে আছে। আর কেউ নয়, দিহান। আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম। দিহান একটু দূরে সরে গেল। বড় আপা রুমে পায়চারি করছিলেন। আমি উঠে বসতেই আমার পাশে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আপার মুখ ফ্যাকাশে হয়ে রয়েছে। আমার নিজের বিশ্বাস হচ্ছিল না যে এখনো বেঁচে আছি। আর আমাকে রুমে কে নিয়ে আসলো, আমি এই প্রশ্নটা করি। তারপর আপা কিছু বলার আগে দিহান বলল, মিস চারুলতা, সকাল সকাল দিঘির পাড়ে হাঁটতে গিয়ে আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? এত ডাকলাম উঠলেন না, তো শেষমেশ কুলে তুলে ঘরে আনতে হলো আপনাকে। ঘুম ভাঙলো নাকি আরও ঘুমাবেন? এই কথাগুলো দিহান আমাকে বলল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তাই চুপ করে রইলাম। বড় আপা বললেন, দিহান তুমি যাও, চারু একটু ঘুমাও, ও একটু বিশ্রাম নিক। তারপর দিহান মুখে চাপা হাসি নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে।
আমি আপার কাছে চেপে বসে বললাম, আপা জানিস কাল রাতে ঠিক কি কি হয়েছে আমার সাথে? এই বাড়িটা ভালো না আপা, এখানে অশরীরী আত্মা আছে। আর তোদের বাসার ওই বুড়ো বুরহান চাচা, উনি নিজে তো একটা পিচাস। আমি দেখেছি আপা, কাল রাতে কি ভয়ঙ্করভাবে একটা লাশ থেকে উনি চোখ তুলে খাচ্ছিলেন। আপা, আব্বা এ তোকে কোথায় বিয়ে দিল? এত নির্জন একটা এলাকা, চারপাশে বোধহয় কোনো ঘর বাড়িও নেই, আর না আছে এদের কোনো আত্মীয় স্বজন। আপা আমার মাথায় হাত রেখে বললেন, চুপ কর চারু, এখন একটু বিশ্রাম নে, তারপর না হয় বের হয়ে দেখিস আশেপাশে কোনো বাড়ি আছে কিনা। তারপর আপা ফিসফিস করে বললেন, চারু আমি তোকে কিছু বলতে চাই। আমি আপাকে বললাম, আপা বলো। তখন আপা বয়ার্ত গলায় বললেন, চারু এ বাড়ির কেউ মানুষ। পুরো কথাটা শেষ করার আগেই আমার রুমে দুলাভাই ঢুকলেন আর আপার দিকে রাগি চোখে তাকালেন। তার পিছু পিছু ঢুকলেন তার মা। তারপর আমার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, তুমি নাকি দিঘির ঘাটে অজ্ঞান হয়ে গিয়েছিলে, জ্ঞান ফিরেছে শুনে তোমাকে দেখতে এলাম। তুমি এত সকালে দিঘির ঘাটে গিয়েছিলে কেন? আসলে কি হয়েছিল তা আমার ঠিক মনে নেই। এই কথা ছাড়া আমি ওনাকে কোনো কিছু বলিনি। উনি নাস্তার ট্রেটা আমার দিকে এগিয়ে দিলেন। আপার নরম গলায় বললেন, মা চারু বলছিল যে এত সুন্দর গ্রাম, ও একটু আশেপাশে ঘুরে দেখতে চায়। আপার শাশুড়ি তখন বললেন যে না, দেখা লাগবে না। তারপর কি ভেবে উনি বললেন, ঠিক আছে, খেয়ে নিয়ে দিহানের সাথে যেতে বলো। আমি খাওয়া দাওয়া শেষ করে দিহানের সাথে বের হলাম। কাল রাত হয়ে যাওয়ায় কোন রাস্তা দিয়ে এসেছিলাম তা দেখিনি। একটু দূর থেকে বাড়িটাকে একদম রাজপ্রাসাদের মতো লাগে। আমি দিহানের দিকে তাকিয়ে বললাম, এটা কোনো গ্রাম হলো? তার থেকে তো জঙ্গলই বলা ভালো। আর আশেপাশে কোনো ঘর বাড়ি নেই কেন? তখন দিহান বলল, উত্তর তো আপনার প্রশ্নের মধ্যেই রয়েছে। আমি ভ্রু কুচকে বললাম, বুঝলাম না দিহান তোমার কথা। তখন দিহান বলল, ওই যে জঙ্গল তাই। তারপর আমি বললাম, আপনারা এই জঙ্গলে থাকেন কেন? তখন দিহান বলল, শান্ত পরিবেশ ভালো লাগে, তাই এখানে থাকি। কেন আপনার ভালো লাগে না? তখন আমি বললাম, সুন্দর। এই কথা বলে আমি চুপ করে গেলাম। কালকের মতো ভয় লাগছে না আমার। চারদিক থেকে ভেসে আসা পাখির ডাক, সুন্দর জংলি ফুল, এসব দেখে আসলেই ভালো লাগছে। আর আমি একটু সাহসী মেয়ে, এবং মনে মনে বললাম, এ কোথায় ফেসে গেলাম আমরা 2 দিন। আচ্ছা আব্বা কি আমাদের নিতে আসবে? হিসেব মতে তো তার আজকেই আসার কথা। এসব ভাবছিলাম আর এক মনে হাঁটছিলাম। হঠাৎ কেউ একজন বলে উঠল, কি রে মেয়ে, একা একা তুই কি করছিস এ জঙ্গলে? মরতে এসেছিস নাকি? সামনে তাকিয়ে দেখি পাগল মতন দেখতে একটা লোক, ছেঁড়া পাঞ্জাবি আর ময়লা একটা পায়জামা পরা, গায়ে একটা শাল জড়ানো, চোখ দুটো লাল। আমি পাশে তাকিয়ে দেখলাম দিহান নেই। লোকটাকে আমার কেমন ভয় করতে লাগলো। দিহান দিহান বলে 2-3 বার ডাক দিলাম, কিন্তু দিহানের কোনো পাত্তা নেই। আমার সামনে লাল চোখের এক পাগল দাঁড়িয়ে আছে, আর এই জঙ্গলে আমি একা। আমার আপার কথা মনে পড়লো। তাহলে কি আপা বলতে চেয়েছিল এ বাড়ির কেউ মানুষ নয়? আমি 2 হাতে মুখ চেপে বসে পড়লাম, আর লোকটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। বড় আপার কথা, আমার পরিবারের কথা আমার ভীষণ রকম মনে পড়ছে। লোকটা আমার মাথায় হাত রেখে বলল, কি গো মেয়ে, ভয় পেয়েছো নাকি? একাই নির্জন জঙ্গলে তুমি কিভাবেই বা এলে? আমি মুখ তুলে লোকটার দিকে তাকালাম। উনি খানিকটা হাসার চেষ্টা করছে, হয়তো হেসে এটা বোঝাতে চাইছে আমার থেকে ভয়ের কিছু নেই। লোকটা আমাকে আরো আশ্বস্ত করতে আমার পাশেই বসে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? তখন তিনি বললেন, আমি ভবঘুরে মা, এই জঙ্গলই আমার বাড়িঘর। তারপর আবার জিজ্ঞেস করলো, তুমি এখানে কেমন করে এলে? এদিকে তো কোনো মানুষজন আসে না। কিছু দূর গেলে একটা বাড়ি আছে, সেখানে আমার বড় আপার বিয়ে হয়েছে, সেখানেই এসেছি, তাই এইখানে ঘুরতে এলাম। আমি এই কথা ওই লোকটিকে উত্তর দিলাম। তখন ওই লোকটি বলল, কি বলছো তুমি? কিছু দূরে গেলে যে একটা পুরাতন জমিদার বাড়ি আছে, সেখানে তুমি এসেছো? আবার তোমার বোনের বিয়ে হয়েছে ওই বাড়িতে? কি সাংঘাতিক! আমি তখন বললাম, সাংঘাতিক কেন? শুনো মেয়ে, এক সময় এই জঙ্গলের মাঝে খুব সুন্দর একটা গ্রাম ছিল, অনেক ছোট্ট একটা গ্রাম। শহর থেকে অনেক দূরে ছিল গ্রামটা। সেই গ্রামে ছিল এক জমিদার।
জমিদার এত রাগী আর শক্তিশালী ছিল যে গ্রামের সব মানুষ তাকে অনেক ভয় পেত। জমিদারের একটাই দুর্বলতা ছিল, তার কোনো সন্তান ছিল না। আর সন্তান পাওয়ার লোভে সে কালো জাদু করছিল তার স্ত্রীর উপর। এই পর্যন্ত বলে লোকটা চুপ করে যায়, অন্যমনস্কভাবে তাকিয়ে থাকে দূরের একটা গাছের দিকে। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কি হয়েছিল? জমিদার কোনো একটা ভুল করেছিল, ঠিক কি ভুল কেউ জানে না। আর তারপরেই গ্রামের উপর অভিশাপ নেমে এলো, ধ্বংস হয়ে গেল গ্রামটা, হয়ে উঠল মৃত্যুপুরী। দিনের বেলা সব ঠিকঠাক, কিন্তু রাত হলেই ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা ঘটতে থাকে। তারপর আমি বললাম, কিন্তু ওই পরিবারের সবাই কিভাবে বেঁচে গেল? ওই পরিবারের কেউ বেঁচে যায়নি মা, শুধুমাত্র যে কয়জন ওই কালো জাদু জানতো তাদের আত্মা তাদের শরীরে বন্দী হয়ে আছে। তাহলে আমাদের এখানে এনেছে কেন? কি চায় আমাদের কাছ থেকে? যদিও আমাদের সাথে স্বাভাবিকভাবেই ব্যবহার করে। তোমাদের কেন এখানে এনেছে সেটা আমি জানি। আমি আগেই জানতাম কোনো না কোনো মেয়ে আসবেই। কিভাবে জানতেন? শুনো মা, ওদের একটা বাচ্চা দরকার, সেই জন্য। বাচ্চা দিয়ে কি করবে ওরা? ওদের কারো ঔরসে হওয়া কোনো বাচ্চাকে শয়তানকে উৎসর্গ করতে হবে। তাহলে ওরা পুরোপুরি পিশাচ হয়ে যাবে, অমরত্ব পাবে। এখন রাতেই শুধু ওদের ক্ষমতা কাজ করে, তখন দিনের বেলায়ও করবে। আমি লোকটার কথা শুনে রীতিমতো চমকে উঠলাম। উনি আবার বলতে শুরু করলো, আমার মনে হচ্ছে সেই বাচ্চা তোমার বোনের গর্ভেই আসবে, তার জন্যই তোমাদের এখানে এনেছে। আমার লোকটার কথা এখনো পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। আমি উঠে দাঁড়ালাম এবং যতটা সম্ভব নিজেকে শান্ত রেখে বললাম, নিশ্চয়ই ভোর দুপুরে একা পেয়ে আমাকে ভয় দেখাচ্ছেন আপনি। আপনার এসব বানানো গল্প আমি বিশ্বাস করি না। আর ওই বাড়ির সবাই কত ভালো আপনি কি জানেন? তাছাড়া 2-1 দিন পর আব্বা আমাকে নিতে আসবে। আমি চলে আসতে নিলে লোকটা আবার আমাকে ডাক দিল। তোমার আব্বা কেন? হয়তো কেউই তোমাদের খুঁজে পাবে না। খুঁজে পাবে কিভাবে? জানবেই তো না তোমরা এখানে। আর নিশ্চয়ই তোমার বাবা মায়ের উপর কালো জাদু করেছে। তুমি বিশ্বাস না করলে করো না, কিন্তু আরেকটু শুনো। সামনের 3 দিন পরে পূর্ণিমা রাতে ওদের শক্তি কোনো কাজ করবে না। চেষ্টা করলে সেদিন তোমরা বেঁচে যেতে পারো। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। উনি আবার বললেন, কাজটা খুব সহজ আবার কঠিন। বাড়ির পেছনে একটা দিঘি আছে। সেই দিঘির কাছে একটা বকুল গাছের নিচে 1 হাতের মতো মাটি খুঁড়লে একটা রূপোর বাক্স পাবে। সেই বাক্সের মধ্যে একটা রূপোয় বাঁধা করা আয়না রয়েছে। আয়নাটা তোমাকে প্রথমে চাঁদের আলোর দিকে ধরতে হবে, তাহলে সে জাগ্রত হবে। তারপর সেই আয়নাটা ওদের সামনে ধরবে, সবশেষে দিঘির জলে ডুবিয়ে দেবে। কাজটা কঠিনের জন্য যে রাতের বেলা সব পিশাচ ওই বকুলতলায় পাহারা দেয়, কিন্তু পূর্ণিমা রাতে তাদের শক্তি কাজ করে না। আরেকটা কথা মা, তোমায় কিন্তু আকাশে পূর্ণিমার চাঁদ ওঠার পরেই ওই বাক্সটা খুলতে হবে। আর এই লকেটটা রাখো, এটা তোমার বোনের গলায় পরিয়ে দিও। এই বলে লোকটা আমার হাতে সবুজ পাথরের একটা লকেট দিলেন। তারপর একরকম দুলতে দুলতে এখান থেকে চলে গেলেন। আমি লকেটটা আমার হাতের মুঠোয় রেখে দিয়ে দিহান ছেলেটাকে আশেপাশে খুঁজতে লাগলাম। কোথাও খুঁজে না পেয়ে যেই পথে এসেছিলাম মনে করে করে সে পথ দিয়ে যেতে যেতে বাড়িতে চলে আসলাম। আপা নিজের ঘরে কোনো একটা কাজ করছিলেন। আমি বললাম, আপা, তোর দেবর আমাকে জঙ্গলে একা ফেলে চলে এসেছে, তাতে কি হয়েছে? আপা নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিলেন। আমি তখন বললাম, কি হয়েছে মানে? তুই এভাবে কথা বলছিস কেন আপা? যদি আমার কিছু হয়ে যেত তাহলে? আপা চুপ করে রইলেন। আমি আবারও বললাম, আপা, দিহান যখন আমাকে ছেড়ে চলে এলো তখন একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল, সেসব বলে দিয়েছে। কি বলেছে? আপা জিজ্ঞেস করলেন। এই বাড়ির রহস্য। তুই আমাকে সকালে যে কথা বলতে চেয়ে বলতে পারিসনি সেই কথা। এই বাড়ির কেউ মানুষ না আপা, এই বাড়ির সব পিশাচ। আর আমাদের এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরোনোর রাস্তা আমি পেয়ে গেছি। আপা আমার কথা শুনে মুখ তুলে আমার দিকে তাকালেন। তার চোখ দুটো রাগে জ্বলছে। আমার কাছে এসে আমাকে জুড়ে ঝাঁকিয়ে বললেন, আমরা এখান থেকে কোথাও যাব না, এখানেই থাকবো সারা জীবন, বুঝলি তুই? আপাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম।
লকেটের কথাটা আর বলতে সাহস হলো না। নিজের ঘরে চলে এলাম। সারাদিন আপার কথা ভাবতে লাগলাম আমি। ওরা নিশ্চয়ই আপার উপর কোনো জাদু করেছে, আর সেই জাদুর প্রভাবে আপা এমন করছে। আমি বুঝতে পারছি না কি করব। বাড়িতে কি আম্মা আব্বার কি অবস্থা কে জানে। ভাবলাম আজ সারা রাত জেগেই থাকবো, কিন্তু নানান চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। আজও শেষ রাতে কেউ একজন আমার পা ধরে টান দিল। আমি জুড়ে টান দিতেও এলো না, বরং আমি বিছানা থেকে পড়ে গেলাম মাটিতে। রুমের জানালাটা খুলে গেল, দমকা হাওয়ায় নিভে গেল মোমবাতি। আমি চিৎকার দিতে গিয়েও মুখ থেকে একটা শব্দ বের হলো না। হঠাৎ মনে হলো দরজায় কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মনে হলো অনেকগুলো ছায়ামূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি অন্ধকারে বরফের মতো জমাট বেঁধে নিঃশ্বাস আটকে বসে রইলাম। ছায়ামূর্তিগুলোর মাঝে কেউ একজন ফিসফিস করে বলল, আমাদের ধ্বংস করবে তোমাদের মতো এক সাধারণ মেয়ে। গলার আওয়াজ শুনে আমি চমকে গেলাম। অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসলো, আপা তুই? ওপাশ থেকে হাসি শব্দ। কেউ একজন বলল, তোমার সব প্ল্যান আমি জেনে ফেলেছি, তাই তোমাকে মৃত্যু দেওয়া ছাড়া আর কিছুই করার নেই আমাদের। একটা ছায়ামূর্তি একদম আমার কাছে এসে আমার গলা টিপে ধরল। আমার দম আটকে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসলো। নিজের মৃত্যু চোখের সামনে দেখতে পেলাম। তখন ওপাশ থেকে আবার কেউ বলে উঠল, এক্ষুনি মারিস না, পরশুদিন পূর্ণিমা রাতে ওকে কুমারী বলি দেব, তাতে আমাদের শক্তি আরো বেড়ে যাবে। অদৃশ্য একটা শেকল আমার পায়ে আটকে গেল, টেনে নিয়ে গেল খাটের তলায়। সেখানে কিছু একটার সাথে আমার শরীর ধাক্কা লাগলো। অন্ধকারে হাতড়ে গেলাম। কাপড়ের নিচে কারো একটা শরীর ঢাকা রয়েছে। তার মানে নিশ্চয়ই এটা একটা লাশ। পচা একটা গন্ধ এসে আমার নাকে ঠেকলো। পেটের নাড়িভুড়ি সব বেরিয়ে আসতে চাইছে। বিশ্রী গন্ধে একগাদা ভয় নিয়ে চোখ বন্ধ করে ফেললাম। ওপাশে কোনো শব্দ নেই, সব নিশ্চুপ হয়ে গিয়েছে। নিশ্চয়ই ওই ছায়ামূর্তিগুলো চলে গিয়েছে। আমি ভেবেই পাচ্ছি না কি করব। তখন ওই লোকটার থেকে সাহায্য নেওয়া উচিত ছিল, তাহলে নিশ্চয়ই বাঁচার একটা না একটা রাস্তা পেয়ে যেতাম। যাই হোক, এখান থেকে আমাদের বের হতেই হবে। কিন্তু বড় আপাকে কিভাবে বাঁচাবো? ওদের সাথে তো আপাও পিচাস হয়ে গেছে মনে হচ্ছে। আমার উচিত ছিল ওই সবুজ লকেটটা বড় আপার গলায় কিছু না বলে পরিয়ে দেওয়া। আমি মনে মনে একরকম পণ করলাম, আমি এখান থেকে বের হবই এবং বড় আপাকে সাথে নিয়ে বের হব। অন্ধকারে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। ঘুম ভাঙতে মাথার পেছন প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম, সেই সাথে শরীরও নাড়াতে পারছি না। মাথায় হাত দিতে গিয়ে দেখলাম আমার হাত পা বেঁধে রাখা হয়েছে জংলি কাঁটাযুক্ত লতা পাতা দিয়ে। হেঁচকা টান দিতেই কাঁটায় ভীষণ লাগলো। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আমাকে কোথায় আটকে রেখেছে। বিশাল বড় একটা স্টোর রুম, চারপাশে ধুলাবালি আর ময়লা, বেশিরভাগই পুরাতন আর ভাঙাচুরা আসবাবপত্রে ভর্তি। বাইরে এখন দিন বোঝা যাচ্ছে। ছোট একটা জানালা থেকে কয়েকটা আলোর রেখা এসে পড়ছে মেঝেতে। কিছুক্ষণ নিজের বাঁধন খোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ওরকম বাঁধা অবস্থায় পড়ে রইলাম। কতক্ষণ হয়ে গেছে জানি না। কেউ একজন ফিসফিস করে কানের কাছে বলল, এই চারু, এই চারু, এই চারু চারু বলে ডাকছে। আমি চোখ মেলে অন্ধকারে দেখার চেষ্টা করলাম কে আমার পাশে বসে আছে। বড় আপা এসেছে। আমি বললাম, বড় আপা তুই এসেছিস এখানে? বড় আপা আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে জড়িয়ে ধরলেন। বললেন, চারু, আমি থাকতে তোর কিছু হবে না, কিছু হতে দেব না আমি। তোকে যা বলছি তুই মনোযোগ দিয়ে শুন। আর কিছু সময় পর এখান থেকে বের হবি তুই। এই স্টোর রুম থেকে বের হলে 6টা ঘরের পর ছোট একটা দরজা আছে, দরজার তালা খুলে রাখবো আমি। ওটা আসলে একটা সুড়ঙ্গ মুখ। ওখান দিয়ে গেলে জঙ্গলে পৌঁছে যাবি, তারপর চলে আসবি বকুলতলা। আর কি কি করতে হবে জানিস তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ আপা। বড় আপা আমার কপালে চুমু খেলেন। আবছা অন্ধকারে আপার গলায় সবুজ লকেটটা জ্বলে উঠল। তারপর নিঃশব্দে কেবিন থেকে বের হয়ে এলাম। হাঁটতেও কষ্ট হচ্ছে, মাথা ভন ভন করে ঘুরছে। নিজের মনকে শক্ত করে বললাম, দুর্বল হলে চলবে না। ছোট দরজাটার কাছে চলে আসলাম। দরজা খুলে সুড়ঙ্গে পা রাখতে অতল অন্ধকারে হারিয়ে গেলাম।
দেয়ালের গায়ে হাত রেখে হেঁটে চলছি আমি। হাঁটতে হাঁটতে শেষমেশ শেকড় বাকরে ভরা একটা জায়গায় এসে পৌঁছালাম। ছোট একটা ঘরের মতন, কিন্তু চারিদিকে শেকড় বাকড় ছড়ানো। দুই দিকে দুইটা গুহার মতন চলে গেছে। আমি বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব। নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। একটা গুহা ধরে হেঁটে চললাম, কিন্তু না, আমি ভুল পথে এসেছি। এটা যতক্ষণে টের পেলাম ততক্ষণে আমার পায়ের গোড়ালি চূড়াবালিতে আটকে গেছে, আর হাতের কাছে ধরার মতো কিছু নেই। হঠাৎ কোথা থেকে যেন একটা শিকড় এসে আমার কোমরে পেঁচিয়ে ধরল আর আমাকে চূড়াবালি থেকে টেনে তুলল। আবার ফিরে এসে আমি পাশের গুহাটা ধরে হাঁটলাম আর জঙ্গলে এসে পৌঁছালাম। আকাশে পূর্ণিমার চাঁদ উঠে গিয়েছে। আমি চাঁদের আলোয় দেখলাম আমি দিঘির ওপারে আছি। এপাশ থেকে বাড়িটাকে একটা জীবন্ত পিতাসপুরীর মতো লাগছে। জঙ্গল দিয়ে হেঁটে ঘুরে যাওয়ার থেকে ভাবলাম দিঘি সাঁতরে ওপারে যাই। দিঘির পানিতে জাপ দেওয়ার পরে বুঝলাম কি ভুলটা করেছি। পানি বরফের মতো ঠান্ডা, উত্তেজনায় এত কিছু দেখার সময় নেই। তখনই মনে হলো কেউ একজন পা ধরে পানির নিচের দিকে টানছে। আমি বারবার ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি আর সে পিছন থেকে টেনে ধরছে। কোনো মতে দিঘির ঘাটে এসে পৌঁছালাম। দিঘির দিকে তাকাতেই চমকে উঠলাম। রক্তমাখা একটা হাত দিঘির পানিতে তলিয়ে যাচ্ছে। ঠান্ডায় একরকম কাঁপুনি ধরে গেছে আমার। বকুল গাছের তলায় অসংখ্য বকুল মাটিতে লেপ্টে রয়েছে। মাটি খুঁড়ার জন্য বাড়ি থেকে খুঁজে একটা পুরাতন শাবল নিয়ে এসে সেটা দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। কে যেন কাঁধে হাত রাখলো। চমকে তাকাতেই দেখি দিহান। ঠান্ডা গলায় বলল, কি করছো তুমি চারু? ওদিকে একবার দেখো। একথা বলে হাত দিয়ে ইশারা করলো। সেখানে সাদা কাপড়ে জড়ানো দুটো লাশ। আমি কাছে যেতেই লাশ দুটোর মুখ থেকে কাপড় সরে গেল। বাবা আর মায়ের লাশ। এত বেশি অবাক হলাম যে কাঁদতেও ভুলে গেলাম। নিজেকে বুঝালাম চারপাশে এখন অনেক কিছুই হবে, কিন্তু সেদিকে খেয়াল দেয়া চলবে না। আমি আবার ফিরে আসলাম বকুল গাছের নিচে, মাটি খুঁড়ে রূপোর বাক্সটা বের করার জন্য। আরেকটু খুঁড়তেই আমার চারপাশ থেকে অজস্র মানুষের গলার শব্দ শুনতে পেলাম। সেই সাথে চারপাশ থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে লাগলাম। কেউ ফিসফিসিয়ে বলছে, তুই মরবি, ঠিক মরবি, এখনো সময় আছে, বন্ধ কর আর ফিরে যা। দ্রুত মাটি খুঁড়ার পর বের হয়ে এলো একটা কঙ্কালের খুলি। আবারও খুঁড়তে লাগলাম। এবার বেরিয়ে এলো সেই রূপোর বাক্স। তাড়াতাড়ি বাক্স খুলতেই পেলাম একটা অতি সাধারণ আয়না। আয়নাটা দ্রুত চাঁদের দিকে ধরতেই মনে হলো পেছনে হাজার হাজার মানুষ আত্মচিৎকার করছে। ফিসফিসানি বন্ধ হয়ে গেল। আয়নাটা আলোকিত হয়ে জ্বলজ্বল করতে লাগলো। আশেপাশে দিহানকে দেখলাম না, আর লাশ দুটোও উধাও হয়ে গেল। দৌড়ে ঘরের ভেতর চলে গেলাম, কিন্তু কোথাও কেউ নেই। বাড়ির সবাই ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে ওদের দিকে এগোতে লাগলাম। ছাদে পড়ে থাকা কিছু একটাতে পায়ে বেঁধে অসতর্কতাবশত হাত থেকে আয়নাটা পরে টুকরো টুকরো হয়ে গেল। শব্দে সবাই ঘুরে আমার দিকে তাকালো। দিহানের পরিবারের সবার চোখ সবুজ হয়ে জ্বলছে। তারপর আমার দিকে সবাই এগিয়ে আসতে লাগলো। তীরে এসে তরি ডুবিয়ে ফেললাম আমি। দিঘির ঘাটে আমি বড় আপার কুলে মাথা রেখে শুয়ে আছি, হাতে পুরানো বকুল। থালার মতো মস্ত চারটা দিঘির জলে আলো ছড়াচ্ছে। চারদিক শান্ত, স্নিগ্ধ আর সুন্দর। বড় আপা আমার চুলে বিলি কেটে দিতে দিতে বলেন, জানিস কি ভয় পেয়েছিলাম আমি? ভেবেছিলাম মরেই যাব। আমি বললাম, আয়নাটা ভাঙার পর ওরা যখন আমার দিকে এসেছিল আমি ভাবিনি আয়নাটা জুড়ে যাবে, আর আয়নার আলোতে ওদের শরীরে আগুন ধরে যাবে। বড় আপা বলেন, সব তোর জন্যই হয়েছে রে। আমি বারবার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। সেরাতে তুই যখন ছিটকে নিচে পড়ে গেলি, সবুজ লকেটটা আমার পায়ে এসে পড়লো, আর আমি স্বাভাবিক হয়ে গেলাম। তারপর ওটা গলায় পরে নিয়েছি। বিয়ের আগে প্রথমবার যখন দেখা করেছিলাম, ও আমার শরীরে হাত দিয়ে আটার মতো কিছু একটা লাগিয়ে দিয়েছিল, আর তারপরেই আমি কেমন যেন হয়ে যাই। নিশাদকে বলি, আমি এই ছেলেকে বিয়ে করব, তোমাকে যেন আর আমার চোখের সামনে না দেখি। আর ছেলেটা কই যে গেল সেটা আমি জানি না। চিন্তা করিস না আপা, বাড়িতে গিয়েই নিশাদ ভাইয়ের সাথে দেখা করিস। বড় আপা চুপ করে রইলেন। আমি টের পেলাম বড় আপা নিঃশব্দে কাঁদছে। বাড়িতে এসেছি সেই লোকটার সাহায্যে। ভবঘুরে লোকটা সত্যি আমার আর বড় আপার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলেন।
উনি সাহায্য না করলে হয়তো ফিরে আসতেই পারতাম না। মজার কথা হচ্ছে ওই জঙ্গল বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে ছিল না। এদিকে আমাকে আর আপাকে নিয়ে আসার পর আব্বা আম্মার ঘুর কেটে যায়। উনাদের উপরেও কালো জাদু করেছিল। এদিক ওদিক খুঁজতে থাকে আমাদের। তখন কালো জাদুর প্রভাব থাকায় আর মনে ছিল না আপাকে কোথায় কার কাছে বিয়ে দিয়েছে। মানুষজন নানান কথা বলা বলি করছে, তাতে আমাদের কি? আমরা দুবন্ত ফিরে এসেছি আমাদের পরিবারের কাছে। ছাদের রেলিংয়ে বসে পা দুলিয়ে দুলিয়ে জলপাইয়ের আচার খাচ্ছি। এই কয়েকদিনের ঘটনাকে একটা দুঃস্বপ্ন মনে করেই ভুলে গেছি। ওদিকে ছাদের ওপাশে বড় আপার নিশাদ ভাইয়া গুড়ি উড়াচ্ছে। কয়েকদিন আগেই বিয়ে হয়েছে ওদের। আপার লম্বা কুলা চুল হাওয়ায় উঠছে, আর আপা বাচ্চাদের মতো খিলখিলিয়ে আসছে। নিশাদ ভাইয়া এক হাতে নাটাই ধরে আপার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সত্যি ভালোবাসা থাকলে সাধারণ সব মুহূর্তও অসাধারণ হয়ে ওঠে। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ঘটনাটি ভালো নাও লেগে থাকে তারপরেও আমাদেরকে পরামর্শ দিবেন কিভাবে আমরা নতুন নতুন ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো কথা না বাড়িয়ে প্রিয় লিসেনার্স, চলে যাচ্ছি আরও একটি নতুন ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি সিলেটের পুরনো একটি কবরস্থানকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা, এবং আশা করছি ঘটনাটি সবারই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো সিলেটের যে জায়গায় এই কবরস্থানটি, সেখানের নামটা আমি সঙ্গত কারণে বলছি না। তো ওই কবরস্থানকে নিয়ে মূলত ঘটনাটি ঘটেছে। তো রফিক নামের একটি যুবক, স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয় এবং মরার পর তাকে ওই কবরস্থানে দাফন করা হয়, কবর দেয়া হয় আর কি। তারপর দাফন কাফনে যারা ছিল তার আত্মীয় স্বজন এবং বাবা ভাই যারা ছিল আর কি, সবাই এই কবর দেওয়ার পর যে যার মতো করে বাসায় চলে যায়। তারপর রফিকের বাবা ওই দিন একটি স্বপ্ন দেখেন, এবং স্বপ্নে রফিক এসে বলছে, আব্বা আমাকে আপনি যেখানে কবর দিছেন ওইখান থেকে আমাকে সরাইয়া অন্য একটা জায়গায় আমাকে কবর দেন। তো এই স্বপ্নটা রফিকের বাবা দেখার পর সে সকাল হওয়ার পর সে এই বিষয়টা নিয়ে তার পরিবারের সাথে কথা বলে যে এরকম রাতে আমি স্বপ্ন দেখছি যে রফিক আমাকে এসে বলতেছে যে যেখানে কবর দিছি সেখান থেকে তাকে আমি সরিয়ে যেন অন্য কোথাও কবর দিই। তো রফিকের বাবা যখন এই বিষয়টা আসলে পরিবারের সাথে কথা বললো, তো পরিবারের এক একজন এক এক রকম কথা বলল যে না এটা স্বাভাবিক একটা স্বপ্ন। আবার কেউ বলল যে না এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটা হুজুরের সাথে বোঝা উচিত, এবং হুজুরের সাথে এটা যদি বোঝা হয় তাহলে হুজুর এটার ব্যাখ্যা দিতে পারবে। তো রফিকের বাবা কি করলো, ওই মসজিদের একজন ইমাম সাহেবের সাথে উনি কথা বললেন যে এরকম আমি একটা স্বপ্ন দেখছি, আমার ছেলে আমাকে এসে বলতেছে যে আমি যেন কবরটা তাকে সরিয়ে দিই। তো হুজুর মানে এটা কোনো কিছু ব্যাখ্যা করলেন না, বললেন যে ঠিক আছে, আপনার তো অনেক ভালোবাসার একটা ছেলে তো মারা গেছে, তো এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো সমস্যা না, আর কবরস্থান তো এমনিতেই পবিত্র, এখানে কোনো বিষয়ে আমি মনে হয় না যে এখানে কোনো জটিল বিষয় আছে বা কোনো কিছু হবে। তারপর রফিকের বাবা এই কথা বুঝে যে অনেকটা ভালো লাগে কথা শুনে, হুজুর মানুষ বলছে। তো হুজুরের কথা শুনে রফিকের বাবা বাসায় চলে যায়। বাসায় গিয়ে তার রফিকের মা জানতে চায় যে হুজুর কি বললেন বা হুজুরের সাথে কি পরামর্শ করছে। তো রফিকের বাবা বললেন না, হুজুর খুব একটা কিছু বলে নাই, বলছে সমস্যা নাই। তারপর প্রিয় লিসেনার্স, 1-2 দিন কিন্তু কোনো সমস্যা হয়নি, কোনো স্বপ্নও কেউ দেখেনি। 3 নাম্বার দিনে প্রিয় লিসেনার্স আবার রফিক তার মা যখন ঘুমিয়েছিল তখন মা একই স্বপ্ন দেখতে পায়, এবং একই স্বপ্ন রফিকের মাও দেখে। যে রফিক এসে বলতেছে যে আম্মা আমাকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার কবরটা সরিয়ে অন্য কোথাও কবর দাও। তো এই কথাটা প্রিয় লিসেনার্স যখন রফিকের মা যখন এই স্বপ্নটা দেখে তখন কিন্তু সে অনেকটা ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে পরিবারের সবার সাথে সেও ওই বিষয়টি শেয়ার করে যে এরকম আমিও তো এই সেম স্বপ্নটি দেখছি। তো সেদিনও ভাবে যে হয়তো বা তোমার সাথেও এরকম, মানে তোমারও তো অনেক ইয়ার সন্তান, তো তোমার সমস্যা না, তোমার এটা এমনি স্বাভাবিকভাবে হয়তো বা দেখছো। তো প্রিয় লিসেনার্স এটা যখন হওয়ার পর
ওই দিন আর তারা হুজুর বা কারোর সাথে কোনো কিছু পরামর্শ করে না, স্বাভাবিকভাবে নিয়েই তারা তাদের প্রতিদিনের মতো কাজ করতে থাকে, তারা যার মতো জীবনযাপন করতে থাকে। তারপর প্রিয় লিসেনার্স, রফিকের বড় ভাই একই স্বপ্নটা দেখে। তো রফিকের বড় ভাই যখন স্বপ্নটা দেখে তখন তার মা বাবার কাছে আবার এই বিষয়টা শেয়ার করে যে আম্মা, এখানে আমার মনে হইতেছে, রফিকের বড় ভাই বলতেছে আর কি, যে আমার মনে হচ্ছে এখানে কোনো সমস্যা আছে, কারণ এক স্বপ্ন বাবা দেখলো এবং তুমি দেখলা, আম্মা তুমি দেখলা, এবং আমিও একই স্বপ্ন দেখলাম, তাহলে তো এখানে অস্বাভাবিক কোনো বিষয় আছে। তো তারা সেই মসজিদের ইমাম সাহেবের কাছে আবার যান, আবার গিয়ে হুজুরকে বিষয়গুলা বলেন যে হুজুর, আমি তো আসছিলাম, রফিকের বাবা আর কি বলে হুজুরকে বলতেছে যে হুজুর, আমি আসছিলাম, এরকম এরকম স্বপ্ন দেখছি। তো এখন আমি দেখার পর 3 নম্বর দিনে আমার ওয়াইফ দেখছে এবং আমার ছেলে দেখছে 4র্থ নম্বর দিনে। তো এইটা শুনে হুজুর অনেকটা অবাক হয়ে যান এবং অবাক হয়ে বলেন যে আসলেই এটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় আছে বা কোনো একটা সমস্যা আছে, যে কারণে ও স্বপ্নে আসতেছে সেটা বলতেছে। তো হুজুর এটার আর ব্যাখ্যা দিতে পারে না। ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন যে একটা হুজুরের নাম বলেন, একজন বুজুর্গ মানুষ এবং বড় একজন আলেমের নাম বলেন, যে আপনারা এক কাজ করেন, এই বিষয়টি আপনি অন্য একজন আলেমের সাথে গিয়ে এই বিষয়টি শেয়ার করেন। তারপর রফিকের বাবা ওই আলেমের কাছে গেলেন এবং যাওয়ার পর আলেম সাহেবকে সবগুলো বিষয় তিনি এবং স্বপ্নের বিষয়গুলো আলেমকে বললেন। এবং যখনই আলেম তাদের স্বপ্নের বিষয়গুলো শুনছিল, তখনই আলেম কিন্তু অনেকটা অবাক হয়ে যায়। অবাক হয়ে বলে, এ কি বলছেন, আপনারা যেদিন প্রথমে এই স্বপ্নটি দেখেছিলেন সেদিনই আমার কাছে আসা উচিত ছিল, কারণ এটা স্বাভাবিক কোনো স্বপ্ন নয়। তখন আলেম সাহেব বললেন যে আপনারা এক কাজ করুন, আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আপনারা ওই কবরস্থানে গিয়ে তার লাশটিকে ওইখান থেকে তুলে অন্য জায়গায় কবর দিন, তাহলে আশা করি সমস্যাটির সমাধান হবে। তারপর প্রিয় লিসেনার্স, রফিকের বাবা ওই কবরস্থানে চলে গেলেন তার বড় সন্তানকে নিয়ে। যাওয়ার পর ওই কবরস্থানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে তার ছেলের কবরটা, অর্থাৎ রফিকের কবরটা আবার যেন খনন করা হয় এবং তাকে সরিয়ে অন্য জায়গায় কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। তো এই কথা বলার পর ওই কবরের কর্তৃপক্ষরা বিভিন্ন কথা বললো যে না না, এটা কিভাবে সম্ভব, একজন মানুষকে কবর দেওয়া হয়েছে, এখন আবার বলতেছেন অন্য জায়গায় তাকে আমরা আবার ওইখান থেকে তুলে আরেক জায়গায় কবর দিব, এটা তো অসম্ভব বিষয়, এটা সম্ভব না, এটা আমরা পারবো না। তো এই কথা বলার পর ওই রফিকের বাবা কি করলেন, ওই কবরস্থানের যে সভাপতি ছিলেন, যার দায়িত্বে ছিল কবরস্থানটি, তার কাছে গেলেন, গিয়ে বললেন যে এরকম এরকম। তো ওই সভাপতিও বলল যে এখানে যেহেতু আপনার ছেলের কবর দেওয়া হয়েছে, তো আপনারা আরেক জায়গায় কেন কবর দিতে চাচ্ছেন, তো এটা তো আসলে ঠিক না। তারপর রফিকের বাবা সবগুলো বিষয় বললেন যে এরকম এরকম এমুক আলেম আমাকে বলছে যে এই কবরটা সরিয়ে দিতে, এবং এইটার পিছনে কারণও আছে, কারণ আমি এবং আমার সন্তান এবং আমার বউ, আমরা 3 জনই স্বপ্নে দেখছি যে আমার ছেলে এসে বলতেছে তাকে এখান থেকে সরিয়ে অন্যখানে যেন কবর দিই। তো প্রিয় লিসেনার্স, এই কথা শুনে ওই মসজিদের কর্তৃপক্ষের যিনি ছিলেন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি বিষয়টা, তো আপনি এক কাজ করেন, আপনি ওই কবরেই যান এবং আমি আমার এই কবরস্থানে যারা কাজ করে তাদেরকে বলে দিচ্ছি তারা যেন আপনাকে ব্যবস্থা করে দেয় এবং কবরটি স্থানান্তর করে অন্য জায়গায় যেন তাকে কবর দেয়া হয়। তো এই কথা বলার পর রফিকের বাবা তাকে ধন্যবাদ জানিয়ে রফিকের বাবা কবরস্থানে যান এবং ওই কবরস্থানের যারা ছিল তারা নতুন আর একটি কবর খনন করে এবং ওই কবরটি খনন করার পর তারা রফিকের লাশটি যেখানে কবর দেওয়া হয়েছিল প্রথমে ওইখানে যায় এবং ওইখানে গিয়ে তারা ওই কবরটি খনন করা শুরু করে। তো প্রিয় লিসেনার্স, যখন তারা ওই কবরটি খনন করা শুরু করে তখন দেখে যে রফিকের লাশ সেখানে নেই। আসলে প্রিয় লিসেনার্স, এই বিষয়টা যখন কবরস্থানে যারা খনন করে আর কি, কবর যারা খুঁড়ে, তারা যখন এই বিষয়টি দেখে এবং রফিকের বাবাও কবর খনন করার সময় সেখানে দেখে যে তার ছেলের লাশ সেখানে নেই। 8-10 দিন হবে ছেলেকে দাফন করা হয়েছে, 8-10 দিনেও কিন্তু প্রিয় লিসেনার্স শরীরের অংশ খুব একটা পচে না, খুব একটা ক্ষয়ক্ষতি হয় না, লাশ তো থাকার কথা বা কাফন অন্তত থাকার কথা, কিন্তু রফিককে সেখানে দেখতে পায় না।
প্রিয় লিসেনার্স, এটা যখন এই কবরস্থান যারা খনন করে তারা এবং রফিকের বাবা এবং বড় ভাই দেখার সাথে সাথে তারা অবাক হয়ে যায় এবং অত্যন্ত ভয় পেয়ে যায়। এবং সাথে সাথে তারা কি করে, ওই ইমাম সাহেব, ওই যে আলেম সাহেব ছিলেন, ওই আলেম সাহেবকে রফিকের বাবা ও তার ছেলেকে পাঠান যে আলেম সাহেবকে নিয়ে আসো। তো এই বিষয়টা যখন আপনার জানাজানি হয়ে যায়, চারদিকে জানাজানি হয়ে যায় যে এইরকম রফিকের কবরে রফিকের লাশ পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টি সম্পূর্ণ শহরে ছড়িয়ে পড়ে যায় যে এরকম লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রিয় লিসেনার্স, ওই আলেম সাহেব আসেন এবং অনেক মানুষ ভিড় জমায় এই বিষয়টি দেখার জন্য। তো আলেম সাহেব যখন আসার পর তিনি লক্ষ্য করেন যে আসলেই এখানে কবর দেওয়া হয়েছে নতুন কবর, বাঁশগুলো নতুন নতুন। আপনারা প্রিয় লিসেনার্স যে নিশ্চয়ই জানেন যে কবর যখন কারো দাফন করা হয় তখন চাটাই এবং ওই যে আপনার বাঁশ এগুলো কিন্তু নতুন থাকে। তো ওগুলা নতুন বাঁশ ব্যবহার করে, পুরাতন বাঁশ ব্যবহার করে না। বাঁশগুলো অনেক নতুন। কেউ যে চুরি করে নিয়ে গেছে এটাও কিন্তু মানে বোঝা যাচ্ছে না যে চুরি করছে কিনা। এটা এই মাটি যেভাবে তারা দাফন করে গেছিল এবং দাফন করার শেষে একটা পলিথিন কিন্তু এই কবরের উপরে দিয়ে রাখছিল, যাতে পানি যদি বৃষ্টি যদি হয় যেন এই ক্ষতি না হয় বা কবরটা যেন ভিজে না। এর কারণে ওই কবরস্থানে একটা পলিথিন দেয়া হয়েছিল। তো প্রিয় লিসেনার্স, যারা দাফন এই কবরটা খনন করা থেকে শুরু করে শেষ পর্যন্ত ছিল, তার বাবা ছিল এবং এই কবরস্থানের কিছু মানুষ ছিল, তারা বলতেছে যে আমরা যেভাবে কবর দিছি ঠিক একই রকম কবর কিন্তু রয়েছে, এখানে কোনো চুরির ঘটনাও ঘটেনি। এবং ওইখানে কিন্তু দারোয়ানও ছিল প্রিয় লিসেনার্স, ওই কবরস্থানে একজন দারোয়ানও ছিল। তো দারোয়ান সবসময় ডিউটি করে, সেও এইরকম কোনো ঘটনা দেখে নাই বা এই কবরস্থানে আগেও কোনো লাশ চুরি হওয়ার ঘটনা ঘটে নাই। কিন্তু এইবারই প্রথম যে একটি কবরস্থান থেকে যে লাশটি উধাও হয়ে গেছে এরকম একটা বিষয়। তো অনেকে বলাবলি করতে লাগলো যে লাশ মনে হয় কেউ চুরি করে ফেলছে, তো চুরি করার কোনো বিষয়ই না। তো আলেম সাহেব বললেন যে এটা তো দেখে মনে হচ্ছে বাঁশ বা চাটাই যেগুলো আছে এবং কবরস্থানের কবরটা যারা করছিল, যারা তত্ত্বাবধানে ছিল, তারা তো বলতেছে যে চুরি হয় নাই। তাহলে আর এটা দেখেও মনে হচ্ছে যে এটা চুরির কোনো বিষয় না, এখানে চুরি হয় নাই। তো রফিকের বাবা তখন আশ্চর্য হয়ে ইমাম সাহেবকে বললেন যে ইমাম সাহেব, এটা কেমনে হলো বা কিভাবে হলো, আমি কিছুই বুঝতে পারতেছি না। তখন ইমাম সাহেব বললেন যে আপনার ছেলে কি নামাজি ছিল? তখন ওই রফিকের বাবা বললেন, হ্যাঁ, আমার ছেলে নামাজি ছিল এবং ফরেজগার মানুষ ছিল। সে কোনো ধরনের গান বাজনা বা কোনো ধরনের খারাপ কাজ সে কখনো করতো না এবং সে অত্যন্ত ভালো মনের মানুষ এবং দয়ালু মনের মানুষ ছিল। তো ইমাম সাহেব এই বিষয়টি বুঝে তিনি উপস্থিত টাইমে কোনো কিছু বলতে পারলো না বা এই ঘটনাটি কিসের জন্য ঘটেছে সেটা আসলে এই রহস্যটা উন্মোচন করতে পারলেন না ওই ইমাম সাহেব। তারপর তিনি কিছুটা সময় চাইলেন যে আমাকে কিছু সময় দেন, আমি বিষয়টা চিন্তা করি বা আমি বিষয়টাকে নিয়ে ভাবি বা আমি কিছু রিসার্চ করি যে কিভাবে কি হয়েছে এগুলা বুঝি আমি। তো এই কথা বলে ওই ইমাম সাহেব বিদায় নিলেন এবং রফিকের লাশ তো আর নতুন যে কবর খনন করা হয়েছিল ওইখানে তো আর কবর দেওয়া হয় নাই। তো ওই কবরটা রফিকের যে নতুন কবরটা যেটা খনন করা হয়েছে ওইটা যেভাবে খুঁড়ছিল তারা সেভাবে মাটি দিয়ে ভরাট করে দেয় এবং তার পুরাতন যে কবরটা ছিল যেখানে তার লাশ গায়েব হয়ে গেছিল ওইটা কি করবে, তখন তো আর কিছু করার ছিল না। ইমাম সাহেব বলে গেছিলেন যে এটা যেভাবে আছে সেভাবেই ছাটাই দিয়ে এবং বাঁশ দিয়ে মাটিটা কবরটা যেন আগের মতো করে দেয়া হয়। তারপর ইমাম সাহেবের কথা মতো তার কবরটা যেভাবে ছিল ওইভাবেই লাশ ছাড়া ওই কবরটা আগের মতো করে দেয়া হয়েছে। তারপর সবাই যে যার মতো করে আবার বাসায় চলে। তারপর প্রিয় লিসেনার্স, ওই রাতে রফিকের বাবা আরও একটি স্বপ্ন দেখে এবং স্বপ্নে রফিক এসে কিছু বলছে না, তখন সে মুচকি মুচকি হাসছে। এটা দেখে রফিকের বাবা অনেকটা ভয় পেয়ে যায় যে আমার ছেলের লাশ উধাও হয়ে গেল এবং আমার ছেলে এখন স্বপ্নে এসে হাসছে, এটা বুঝতে পারলাম না। তখন আবার সকালে এই রফিকের বাবা তার পরিবারের সাথে আবার বিষয়টা নিয়ে আলোচনা করে যে এরকম আমি স্বপ্ন দেখছি। তখন সবাই অনেকে ভয় পেয়ে গেল, পরিবারের সবাই ভয় পেয়ে গেল যে আসলে এটা তো অলৌকিক একটা বিষয়, এটা তো কিভাবে ঘটলো বা এটা তো অনেকটা ভয় লাগতেছে আমাদের সবার। তো রফিক কিন্তু প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো যে রফিক কিন্তু আসলেই অনেক ভালো মনের মানুষ ছিলেন। সে মানুষের উপকারে আসতো এবং নামাজ পড়তো, কখনো নামাজ মিস দিত না। এবং রফিকের বাবা
তাকে সবসময় নামাজের কথা বলতো এবং নামাজ পড়তো। সে ভালো ছিল, তার বাবা মাও তাকে অনেক ভালোবাসতো এবং সে অনেক ভালো ছিল বিদায়। তো তারা চিন্তা করলো যে আমার ছেলের সাথে যদি কিছু ঘটেও থাকে তো সেটা মনে হয় কোনো খারাপ কিছু ঘটে নাই, যা ঘটছে ভালোই ঘটছে, রফিকের মা সেটা বললো। তারপর প্রিয় লিসেনার্স, এই রফিকের বাবা কি করলো, ওই আলেম সাহেবের কাছে আবার গেল, গিয়ে বলল, আলেম সাহেব আপনি কি কিছু বের করতে পারছেন যে আমার ছেলের সাথে এরকম কেন ঘটছে বা কি হয়েছে? তারপর আলেম সাহেব বলল যে হ্যাঁ হ্যাঁ আমি কিছুটা বের করতে পারছি। আমার অধীনে যে জিন ছিল আমি ওই জিনেদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। রফিক যখন পৃথিবীতে বেঁচে ছিল তখন সে কিন্তু অনেক মানুষের উপকার করছে এবং মানুষের উপকার করার পাশাপাশি সে কিন্তু একটি জিনেরও উপকার করছে। তো ওই উপকার করার ফলে আপনার ছেলে যখন মারা যায়, মারা যাওয়ার পর সে কিন্তু আপনাদের স্বপ্নে আসছিল, এসে বলছিল যে তার কবরটি যেন আপনারা এখান থেকে অন্যখানে সরান, কিন্তু আপনি সরান নাই। তারপর রফিকের মাও কিন্তু একই স্বপ্ন দেখে, কিন্তু সেও কিন্তু তারপরেও কিন্তু আপনারা সেই কবরটি সরান নাই। তো যখন জিনেরা কিন্তু এই বিষয়টি বুঝতে পারছিল এবং ওই জিনেরা খুব ক্ষমতাশীল এবং খুব ভালো জিন ছিল, তারপর তারা কি করে, তারপর তারা অলৌকিকভাবে আপনার ছেলের লাশটি এই জায়গা থেকে অন্য কোনো একটি কবরে বা অন্য কোনো একটি জায়গায় স্থানান্তর করে। এবং এই বিষয়টি আমি জানতে পারি আমার অধীনে থাকা একটি জিনের কাছ থেকে, এবং সেই জিনটি এই খবরটি আমাকে বলেছে। তো এটা শুনে রফিকের বাবা অনেকটাই, তার ভিতরে যে কষ্ট জমেছিল বা যে ভয়টা ছিল সেই ভয়টা তার কেটে যায় এবং তিনি ইমাম সাহেবকে বললেন যে এতে কি আমার ছেলের কোনো ক্ষতি হবে বা কোনো সমস্যা হবে? তখন ওই ইমাম সাহেব বললেন, আলেম আর কি বললেন যে না, এতে কোনো সমস্যা নাই, এটা তো ভালো, আপনার ছেলে ফরেস্টদার ছিল, ভালো ছিল, এতে কোনো সমস্যা হবে না। আর আপনারা তার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং দান সদকা করবেন, সে ভালো আছে ইনশাআল্লাহ। তো এই কথা বলার পর রফিকের বাবা সেখান থেকে চলে আসেন। চলে আসার পর তার পরিবারের, রফিকের বাবা তার মা তার পরিবারের সাথে বিষয়টা শেয়ার করে যে এইরকম এইরকম ঘটনা, ইমাম সাহেব এরকম বলছে। তো রফিকের মা ভাই এইগুলা শুনে অনেকটা খুশি হয় এবং অনেকটা তারা ভয়টা কেটে যায়। তারা ভয় পাচ্ছিল, কারণ এইরকম একটা মানুষের যদি প্রিয় লিসেনার লাশ উধাও হয়ে যায় তাহলে এটা তো নিশ্চয়ই ভয়ের এবং অলৌকিক একটি বিষয়। তো এই ঘটনাটি প্রিয় লিসেনার্স আমি যার কাছ থেকে কালেক্ট করেছি তিনি রফিকেরই একজন প্রতিবেশী এবং তিনি সেই বিষয়গুলো জানতেন। শুধু তিনি না, মোটামুটি সবাই এই বিষয়গুলো জানতেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে প্রিয় লিসেনার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করে জানাবেন যে ঘটনাটি কেমন লাগলো আপনাদের। আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে দয়া করে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা ভয়েস রেকর্ড করে অথবা লিখে ঘটনা পাঠাতে পারেন।
আজ আমি আপনাদের সাথে